2024 সালের শেষ ধামাকাটা দিয়েছিল সিএফ মোটো। এতদিন আপনারা সিএফ মোটো SR 300 এর ভিডিও দেখেছেন, NK 250 এর ভিডিও দেখেছেন, বাট SR 250 টার এখনো কোনো ভিডিও আসেনি। সো আসেন ভিডিওটা এনজয় করুন। ফার্স্ট ইমপ্রেশনের ফার্স্টে এই বাইকটার লুকসের কথা বলতে হয়। আপনি যদি এই বাইকটার হেডলাইট এবং ডিআরএলটা একসঙ্গে দেখেন, আপনি জাস্ট এটার প্রেমে পড়ে যাবেন। এছাড়া আপনি যখন এই বাইকটা রাইড করে যাবেন, আশপাশের মানুষ সবাই আপনার দিকে তাকিয়ে থাকবে। যেমনটা আমি এই বাইকটা রাইড করে আসতেছিলাম এবং আশেপাশের মানুষজনকে দেখতেছিলাম, সবাই ম্যাক্সিমাম তাকিয়েছিল এটার দিকে। কারণ আপনি যদি স্পোর্টস বাইক লাভার হন আর এই বাইকটাকে দেখেন, তাহলে এটার কিটেড ফিনিশিং, তারপরে এটার যে হেডলাইটের ফিনিশিং, এটার যে উইন্ডশিল্ড আছে, এটার যে মিরর, সবকিছু মিলে একটা পারফেক্ট কম্বিনেশন আমি বলবো এই বাইকটার। এবং ওভারঅল এই বাইকটাতে আপনি যখন উঠে বসবেন, অ্যাজ এ নর্মাল হাইটেড হন বা লং হাইটেড হন বা যে হাইটেরই হন না কেন, আপনার এই বাইকটা কমফোর্টেবল মনে হবে। এই বাইকটা সম্বন্ধে এবং সিএফ মোটো সম্বন্ধে আমরা আরো অনেক তথ্য আপনাদেরকে জানাবো, বাট তার আগে চলেন এই বাইকটা আমরা একটা টেস্ট রাইড দিয়ে আসি। ওয়েল, সো জাস্ট লুক অ্যাট দিস বাইক ম্যান। এই বাইকটাতে কি নাই আসলে। 3,88,500 টাকায় বাংলাদেশে এরকম একটা বাইক আসছে, যেটাতে আপসাইড ডাউন সাসপেনশন আছে, বড় সাইজের ডিস্ক আছে, 4 পিস্টন ক্যালিপার আছে, 250 সিসির ইঞ্জিন আছে, তার সাথে সাথে খুব সুন্দর একটা লুকস আছে, যেটা স্পোর্টস বাইকের মধ্যে সেরা লুকস। এবং এটার কিটা দেখেন, যে কিটা ইউজ করা হয়েছে, এটাও একটা প্রিমিয়াম সেগমেন্টের কি আমাদের বাংলাদেশের যে বাইকগুলোতে থাকে, সেই কিটাই এটাতে ইউজ করা হয়েছে। সেটা ইউজ করা হইলেও আপনি যখন কিটা দিয়ে ইনস্ট্রুমেন্ট কনসোলটা অন করবেন, তখন কিছুটা আপনি মেবি হতাশ হবেন, কারণ যে ইনস্ট্রুমেন্ট কনসোলটা ইউজ করা হয়েছে এটা আমার কাছে খুব একটা পছন্দ হয় নাই। এক্সস্ট সাউন্ড বেশ ভালো লেগেছে আমার কাছে। আমি বেশ অনেকক্ষণ ধরে বাইকটা রাইড করতেছিলাম অ্যান্ড বেশ ভালো লাগছে আমার কাছে। ওয়েল, এখন আমি একটু ফুট পজিশনটা দেখাই আপনাদেরকে। আমার 5 ফুট 10 ইঞ্চি হাইট আমার, অ্যান্ড ফুট পজিশন খুবই ভালো অবস্থানে আছে। মানে এই দাঁড়াইলে এরকম হয়, মানে সোজা হয়, বাট বসার পরে পা এই যে এতটা, মানে অনেক স্পেস আছে। 5 ফুট 5 ইঞ্চি থেকে আরও নিচের মানুষও এটা খুব কমফোর্টেবলি রাইড করতে পারবে। সো চলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। এত দ্রুত পাওয়ার আপ করতে পারে সত্যি। আমি ভাবছিলাম যে 250 সিসি আর কতই বা দ্রুত হবে। 13 জিবি পর্যন্ত চালাইছি, যে ওই রকমই হয়তো হবে, বাট এটার পাঞ্চটা তো বেশ ভালোই লাগলো ভাই। কর্নারিং অ্যাবিলিটিও তো ভালোই, বেশ ভালো। ও ব্রেকিংটা করলাম ভাই, ব্রেকিং রেসপন্স সত্যি সুন্দর। 4 পিস্টন ক্যালিপার হওয়ার ফলে যে বাইকটা দেয় ভাই, একদম ইনস্ট্যান্ট আপনি ব্রেকিংয়ের মজাটা নিতে পারবেন। টায়ার পিছনে 140 মোর দেন এনাফ মনে হচ্ছে এখন আমার কাছে। 150 হইলে হয়তো দেখতে আরও অনেক বেশি সুন্দর হইতো। এখন সব তো আর সব কিছু একসাথে মিলবে না, বাট এটার যে পাওয়ার ডেলিভারির অ্যাবিলিটি, ইনস্ট্যান্ট পাওয়ার ডেলিভারি অ্যাবিলিটি, এটাতে অনেক জোস, অনেক জোস। সেই মজা পাইলাম আমি বাইকটা চালায়, সেই মজা পাইলাম। সিএফ মোটো সম্বন্ধে এখন যদি একটু বলতে চাই, তাহলে সিএফ মোটো একটা চাইনিজ ব্র্যান্ড, ম্যানুফ্যাকচারিং ব্র্যান্ড। ইয়েস, ইউ হার্ড ইট রাইট, চাইনিজ ব্র্যান্ড। বাট চাইনিজ ব্র্যান্ডের কথা যখনই আসে, তখনই আমাদের মাথায় একটা কথা চলে আসে, এটা খুব একটা ভালো হবে না। বাট সিএফ মোটো শুধুমাত্র চায়নাতে না, বা শুধুমাত্র বাংলাদেশে না, ইউরোপের বিভিন্ন কান্ট্রিতে, ইউএসএতে এবং অস্ট্রেলিয়ার মতো জায়গাতে তারা বাইক ইম্পোর্ট করে থাকে, এবং খুব ভালো একটা অবস্থান সেগুলো জায়গাতে তারা তৈরি করেছে। এবং আরও একটা মজার বিষয় হচ্ছে, পৃথিবীর সবচেয়ে বড় রেসিং ইভেন্ট MotoGPর মতো ইভেন্টে তারা তাদের প্রেজেন্স খুব ভালোভাবে ধরে রেখেছে। সো চাইনিজ ম্যানুফ্যাকচারিং ব্র্যান্ড হইলেও বাংলাদেশে যে বাইকটা তারা প্রোভাইড করতেছে, সেটা হচ্ছে ইউরো 5 স্ট্যান্ডার্ডের, যেটা তারা ক্লেম করতেছে। এবং আপনারা যদি ট্যাঙ্কে খেয়াল করেন, তাহলে ওখানেই লেখা আছে জিনিসটা। এবং দাবি করতেছে এখানে রন 90+, 93+ বা 95 অকটেন এটাতে দেওয়ার জন্য। বাট বাংলাদেশে কিন্তু আসলে রন 95 এর অকটেন নাই। সো সেক্ষেত্রে আমরা কি করতে পারি?
এটা আমরা জানবো বাংলাদেশের ফিউল ইউজ করার পরে বুঝতে পারবো, তখন ডিটেলস রিভিউতে আপনাদেরকে এটা আমরা জানাবো। ওকে, এটা লুকস নিয়ে তো আপনাদের নতুন করে বলার কিছু নাই, কারণ এটার লুকসে যে কেউ ফিদা হবেন এনি টাইম, কোনো কথা নাই। আচ্ছা, এটা যে হ্যান্ডেলিংটা নিয়ে একটু কথা বলি। আচ্ছা, তার আগে হ্যান্ডেলিং নিয়ে যে কথা বলবো, আরে ক্লাচের তার কি ছিঁড়ে গেল এরকমটা মনে হচ্ছে আমার কাছে। না, ছিঁড়ে নাই ভাই, ক্লাচ এত সফট, আপনি লিটারেলি ফার্স্ট টাইম যখন এটা চালাইতে যাবেন আপনার কাছে মনে হবে যে ক্লাচের তার ছিঁড়ে গেছে। স্লিপার ক্লাচ এটাতে ইউজ করা হয়েছে, বাট আমি তো স্লিপার ক্লাচওয়ালা আরও অনেক বাইক বাংলাদেশে রাইড করছি, বাট এইটার মতো এত স্মুথ ক্লাচ আমি পাই নাই, বিলিভ মি, আমি পাই নাই। সো এই বাইকটাতে যে ইঞ্জিনটা ইউজ করা হয়েছে এটা হচ্ছে 249cc সিঙ্গেল সিলিন্ডার লিকুইড কুল এবং ডিওএসসি ইঞ্জিন। ইয়েস, ডিওএসসি ইঞ্জিন, তার সাথে সাথে এটিতে রয়েছে স্লিপার ক্লাস, এবং এই স্লিপার ক্লাসটার ফলে ক্লাসটা এত সফট সেটা তো আপনারা রাইডিংয়ের টাইমে কিন্তু দেখেছেন। এখন হায়ার সিসি বাইক আসার পর থেকে বাংলাদেশে অনেকেই আমাকে আস্ক করতেছেন, ভাই এই বাইকের ইঞ্জিন অয়েল ক্যাপাসিটি কত? সো এই বাইকটার ইঞ্জিন অয়েল ক্যাপাসিটি হচ্ছে এক্স্যাক্টলি 1.3 লিটার্স, বাট যদি আপনি অয়েল ফিল্টার চেঞ্জ করেন সেক্ষেত্রে 1.4 লিটার্স দিতে হবে। এবং এটার যে ইঞ্জিন অয়েল গ্রেড সেটা হচ্ছে, আমি যে ইঞ্জিন অয়েলটা ইউজ করি মোবিলন 10W40, এইটাই। ওয়েল, সো হ্যান্ডেলবারের কথা বলতেছিলাম। এই যে হ্যান্ডেলবারটা 3 পার্ট একটা হ্যান্ডেলবার ইউজ করা হয়েছে, এবং এটার যে সুইচিংগুলা এগুলা খুবই প্রিমিয়াম লেগেছে আমার কাছে, ক্লিকই লেগেছে। বাট একটা জিনিস, আমি এইখানে হাত রেখে হর্ন দিতে পারতেছি না। আমাকে হর্ন দিতে হলে হাতটা একটু এইদিকে রেখে তারপরে হর্নের কাছে যেতে হচ্ছে। এটা খুবই পার্সোনাল প্রবলেম বলে ফেললাম। পার্সোনাল প্রবলেম আসলে পাবলিককে বলে লাভ নাই, যার যার রাইডিং স্টাইলের উপর ডিপেন্ড করে। আমি আসলে এইভাবে রাইডিং করি, আমি ধরেন হাতটা একটু দুই দিকে রেখে রাইডিং করি। মাইলেজ এখনো মাপি নাই ভাইয়া? না না, ও না, মজা আছে চালায়। দেখেন মানুষ কিভাবে ইমপ্রেশন নিচ্ছে, নেওয়ার ইচ্ছা আছে, মাইলেজ জিজ্ঞাসা করতেছে। বাট আসলে ফার্স্ট ইমপ্রেশনে আপনাদেরকেই বা কি মাইলেজের কথা বলবো, বা আমি বা কতটুকু ইউজ করছি যে আপনাদেরকে একদম এক্স্যাক্ট কোন তথ্য দিব। সো ফার্স্ট ইমপ্রেশনে সবসময় এই জিনিসটা মাথায় রাখবেন যে যে তথ্যগুলো আমি এখানে দিয়ে থাকতেছি বা দিচ্ছি এগুলো একদম ফার্স্ট ইমপ্রেশন। ফার্স্ট ইমপ্রেশনেই কখনোই বাইং ডিসিশন নিয়ে ফেলবেন না যদি আপনি যাচাই বাছাই করে নিতে চান। আপনি বাইরের কোনো ভিডিও যারা 1 বছর 2 বছর 6 মাস ইউজ করছে তারপরের ভিডিওগুলো দেখতে পারেন, তাহলে আপনি বাইং ডিসিশন নিতে সুবিধা হবে আপনার জন্য। এটা যে ইন্ডিকেটরগুলো ইউজ করা হয়েছে, ইন্ডিকেটরগুলো যথেষ্ট ভিজিবল এবং বেশ স্লিম। এখনকার যত বাইকে যত ইন্ডিকেটর আসতেছে সবই স্লিম ইন্ডিকেটর আসতেছে, যার ফলে দেখতে যেরকম সুন্দর হচ্ছে বাইকের লুকসটা চেঞ্জ করতেছে। তার সাথে সাথে এইটার যে ডিআরএল, ভাই এই ডিআরএলের প্রেমে আমি পড়ে গেছি। এইটার ডিআরএলের মতো ডিআরএল আর কোনো বাইকে আমি বাংলাদেশে এখন পর্যন্ত দেখি নাই। অসম্ভব সুন্দর ব্রেকিং, হ্যান্ডেলিং এবং সব কিছু। বাট ভাইব্রেশন নিয়ে আপনাদের কিছু কথা বলার আছে। যেমন আমি যে ভাইব্রেশনটা ফিল করতেছি এটা আসলে আগে আমি আপনাদেরকে বুঝায় বলি, তারপরে ব্যাপারটা নিয়ে আপনারা একটা কমেন্ট করেন। সো এটা হচ্ছে একটা টেস্ট রাইডিং ইউনিট। এটা মোটামুটি 15-20 জন খুব খারাপভাবে টেস্ট রাইড করছে, যেরকম আমিও নতুন নিয়ে বাইকটার উপরে টর্চার করতেছি লিটারেলি। বাট আসলে বাইকটা 2000+ কিলোমিটার চালানো হয়েছে, বাট একটু ব্রেকিং পিরিয়ড না মেনটেন করে বাইকটা রাইড করা হয়েছে, যার ফলে এটার যে এখন কন্ডিশন আছে সেই কন্ডিশন অনুযায়ী কোনো কমেন্ট করা উচিত হবে না। তো যে সমস্যাটা পাচ্ছি সেটা একটু বলি। ভাইব্রেশন পাচ্ছি। কেমন ভাইব্রেশন? যেমন ধরেন এখন 3 গিয়ার আছে, 4 গিয়ারে দিয়ে দিলাম, 5 গিয়ারে দিয়ে দিলাম। এখন যদি আমি থ্রোটল দেই তাহলে দেখেন এই যে এইখানে ভাইব্রেশন চলে আসতেছে বাইকের। এইটা নর্মালি একটা সুস্থ স্বাভাবিক বাইকের হওয়ার কথা না, যার ফলে আমি একটু ভাইব্রেশনটা এই বাইকে বেশি ফিল করতেছি। আবার কিছু কিছু সময় এত বেশি স্মুথ লাগতেছে আপনার কাছে মনেই হবে না যে এই বাইকে কোনো রকম ভাইব্রেশন আছে। সো এই কারণে আমি এই মুহূর্তে এই ইউনিটটা নিয়ে কোনো কমেন্ট করতে চাচ্ছি না ভাইব্রেশন নিয়ে, বাট স্লাইটলি ভাইব্রেশন আমার কাছে মনে হচ্ছে বাইকটাতে রয়েছে। বাট হাই আরপিএমে গেলে এবং আপনি যখন স্পিড রান করবেন তখন এই বাইকটা যে পরিমাণ স্টেবল সেই পরিমাণ স্মুথ বাইকটা।
বাট লোয়ার আরপিএমেই যত সমস্যা হচ্ছে বা যত ভাইব্রেশন আমার কাছে ফিল হচ্ছে। এবং লাস্টলি এটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স নিয়ে অনেক বেশি কনফিউশন আছে। ইয়েস, এবং আমি যতক্ষণ রাইড করছি এটাতে 2-3টা স্পিড ব্রেকারেও এটা লাগছে। সো আপনি যদি সিঙ্গেল রাইড করেন তাহলে হয়তো কোনো রকমে পার পেয়ে যেতে পারেন, বাট আপনি যখন পিছে পিলিয়ন সহ রাইড করবেন তখন এই গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা আপনাকে একটু হলেও প্যারা দিবে। এটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স 130 মিলিমিটার, যার ফলে আসলে পিলিয়ন নিলে এটা খুব সমস্যাই হয়ে যাবে আপনার জন্য, যদি স্পোর্টস বাইক পিলিয়ন নেওয়া হয় না। বাট আমাদের দেশে আসলে স্পোর্টস বাইকটাকে স্পোর্টস হিসাবে দেখা হয় না, এটা একসাথে আমরা ট্যুরিং করি, একসাথে আমরা এটা নিয়ে চিল করি, ফান করি, মজা করি, আড্ডা করি, সব কিছু আমরা এই এক বাইকে করে থাকি। আসলে আমরা তো 2-3টা সেগমেন্টের বাইক কিনি না, তাই আমাদেরকে আসলে অনেক কিছু চিন্তা করে একটা বাইক কিনতে হয়। আর ইঞ্জিন হিটিং ইস্যু নিয়ে যদি বলি তাহলে আমি আসলে ওই পরিমাণ রাইড করি নাই যে ইঞ্জিন হিটিং ইস্যু আছে কি নাই যেটা আমি আপনাদেরকে জানাতে পারবো। বাট যতটুকু এই মুহূর্তে আমি এত হাই আরপিএমে রাইড করলাম, এখনকার কি অবস্থা একটু দেখাই। আমি অনায়াসে এটাতে হাত রাখতে পারতেছি, খালি হাতও আমি রাখতে পারতেছি। সো অতিরিক্ত যদি হিট হয়ে যাইতো এই আরপিএমে বা এতটুকু রাইডে, তাহলে আমি হয়তো খালি হাতটুকু রাখতে পারতাম না। অলমোস্ট আমি একটানা 25 মিনিট রাইড করতেছি এবং এভাবেই এটার উপরে মোটামুটি আকারের একটা টর্চার করতেছি। ও মাই গড, 70+! ওয়াও, সেই 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 না, বাইকটা রাইড করে মজা আছে। অ্যাজ এ স্পোর্টস বাইক ফ্যান আমার কাছে বাইকটা ভালো লাগছে। এখন যদি এই বাইকটার ব্রেক নিয়ে কথা বলি তাহলে অনেকেই ভেবে থাকবেন এই বাইকের যে ক্যালিপারটা ইউজ করা হয়েছে এটা ডুয়েল পিস্টন ক্যালিপার, বাট না, এটাতে 4 পিস্টন ক্যালিপার ইউজ করা হয়েছে। সামনে দেখতে পাচ্ছেন 2 পিস্টন এবং এটার অপোজিটে আরো 2 পিস্টন ক্যালিপার আছে, যার ফলে 4 পিস্টন ক্যালিপার মানে বুঝতে পারতেছেন আমাদের দেশে একমাত্র এর আগে এক্স মোশন বাইকে 4 পিস্টন ক্যালিপার ছিল এবং আরো কয়েকটা বাইকে ছিল, বাট খুব সীমিত পরিমাণ। এবং আরো একটা বাইক আসছে সিএফ মোটর, দুইটা 300 এবং 250, এই দুইটাতে আপনারা 4 পিস্টন ক্যালিপার পাবেন। আচ্ছা, 4 পিস্টন ক্যালিপারের সুবিধাটা আমি একটু আপনাদেরকে হালকা করে এক্সপ্লেন করি। আমাদের যে ডিস্ক সাইজটা আছে এখানে 292 mm এর, মোটামুটি বড় সাইজের একটা ডিস্ক, এবং এই ডিস্কটাতে যখন 4 পিস্টন ক্যালিপার একসাথে বাইট করে সামনে এবং পিছন থেকে, খুব মানে আপনি জোরে ব্রেক প্রেস করার যে ফিল ওইটা পাবেন, মানে অল্প প্রেসেই আপনি জোরে ব্রেক প্রেস করার ফিলটা পাবেন। অল্প দূরত্বে থামার জন্য যতটুকু বাইট দরকার সেটা হবে। তবে এটার একটা খারাপ দিক আছে যে দুই সাইড থেকে যখন ক্যালিপার ব্রেক করতেছে তখন এটা দ্রুত গরম হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। সো পাহাড়ে গেলে একটু সাবধানে এই বাইকটা রাইড করবেন। এরপরে এটার টায়ার নিয়ে যদি কথা বলি, এটার ফ্রন্টে ইউজ করা হয়েছে 110 সেকশনের টায়ার এবং রেয়ারে ইউজ করা হয়েছে 140 সেকশনের টায়ার, যেটা আমার কাছে মনে হচ্ছে এটা যদি 150 বা 60 সেকশনের হইতো তাহলে পিছন থেকে দেখতে বাইকটা আরো বেশি সেক্সি লাগতো। বাট ইঞ্জিনিয়াররা এটা তাদের মতো করে ডিজাইন করেছে যাতে হয়তো বা মাইলেজ ভালো পাওয়া যায় অথবা টপ স্পিড ভালো পাওয়া যায়, এটা আসলে তারাই ভালো জানে। বাকিটা আসলে লং টার্ম ইউজ করার পরে বলতে পারবো। ভাই, বাইকটা সরাইতে গেলে বোঝা যায় এটার ওয়েটটা হচ্ছে 165 কেজি, এবং আপনি যখন এটাতে বসবেন তখন অবশ্যই এই ওয়েটটা আর ফিল করবেন না। আপনি যখন পার্কিংয়ে এটা নাড়াচ্ছেন বা কোথাও বাইকটা ঘোরাচ্ছেন তখন এই জিনিসটা ফিল করবেন। যাই হোক, এখন একটু পিলিয়ন সিটটা নিয়ে কথা বলি। পিলিয়ন যে সিটটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেকটা আমাদের GSX-R এর মতো। সো এতক্ষণে আপনার অ্যান্সার আপনি পেয়ে গিয়েছেন, এটা খুব একটা কমফোর্টেবল হবে না পিলিয়নের জন্য। ওয়েল, অনেকে এই বাইকটার মাইলেজ জানতে যাচ্ছেন, তো এক্স্যাক্ট মাইলেজ বলা খুবই মুশকিল কারণ আপনার রাইডিং স্টাইলের উপরে ডিপেন্ড করে মাইলেজ। বাট আপনি যদি একটা এভারেজ রাইডার হয়ে থাকেন, মোটামুটি কমফোর্টেবল রাইড করেন, তাহলে এটা 25 থেকে 27 মাইলেজ দিবে। এখন আপনি 250 সিসি 300 সিসির একটা বাইকে কখনো 30, 35, 40 মাইলেজ আশা করতে পারবেন না, সেটা আপনার জন্য ভুল হবে। আপনি যদি টাকা বাঁচাতে চান অবভিয়াসলি 150 সিসির ভিতরে আপনাকে থাকতে হবে। লাস্টলি আমি আপনাদেরকে SR 250 এবং SR 300 এর মধ্যে কি কি ডিফারেন্স আছে সেটা একটু বলে দিতে চাই। ফার্স্ট যে ডিফারেন্সটা সেটা হচ্ছে এটার এক্সস্ট। ওইটাতে আপনারা একটা বড় সড়ো এক্সস্ট পাবেন, বাট এটার যে এক্সস্টটা ইউজ করা হয়েছে এটা হচ্ছে আন্ডারবেলি এক্সস্ট। এতক্ষণ পর্যন্ত এই জন্য এক্সস্ট নিয়ে কোনো কথাই বলি নাই। আন্ডারবেলি এক্সস্ট ইউজ করার কারণে এটা কিন্তু আরো একটু বেশি স্পোর্টি ফিল দেয় এবং অ্যারোডাইনামিক শেপটাও কিন্তু এটাতে বেশি, যার কারণে আমার কাছে পার্সোনালি যদি আমি বলি SR 300 টু SR 250 এর মধ্যে SR 300 এর হোয়াইট কালারটা আমার পছন্দ আর SR 250 এর আমার ব্ল্যাক কালারটা বেশি পছন্দ। এর মধ্যে আর কি কি ছোট ছোট ডিফারেন্স আছে, যেমন একদম ফ্রন্ট থেকে যদি আসি তাহলে এটা যে ডিস্কটা এটা হচ্ছে 292 mm, যেখানে আপনারা 300 এ পুরো
300mm ডিস্কটা পাবেন, ফ্রন্ট ডিস্কটা। এরপরে এটার সামনে যে উইন্ডশিল্ড আছে এবং হেডলাইটটা আছে, এটা যদি আপনারা খেয়াল করেন তাহলে এটার শেপটা একটু চেঞ্জ আছে এবং টোটাল যে বডি কিটটা আছে এটাতেও হালকা হালকা কিছু চেঞ্জেস আছে। এবাদে বডি শেপ থেকে শুরু করে পিলিয়ন সিট থেকে শুরু করে হেডলাইট, ডিআরএল একটা ডিফারেন্স আছে। এইটার ডিআরএলটা হচ্ছে আউটসাইড দিয়ে হয়েছে, মানে দুই সাইডে এভাবে দিয়ে দেওয়া হয়েছে, বাট 300 এর ডিআরএলটা ইনসাইডে হয়েছে, ভিতর দিয়ে হয়েছে। 300 SR এ যে হ্যান্ডেলবারটা ইউজ করা হয়েছে ওটা হচ্ছে অ্যালুমিনিয়াম হ্যান্ডেলবার, বাট এটাতে মেটাল হ্যান্ডেলবার ইউজ করা হয়েছে, যেটা অ্যাজ ইউজুয়াল নরমাল। এবং লাস্টলি আমি সাসপেনশনের কথা বলে দিতে চাই। সাসপেনশন ফ্রন্টে আপসাইড ডাউন ইউজ করা হয়েছে এবং রেয়ারে মনোশক সাসপেনশন ইউজ করা হয়েছে। ঝাঁকি টাকিতে গেলে মোটামুটি ফিডব্যাক ভালো, বাট স্পোর্টস বাইকে আপনারা কখনো সাসপেনশন নিয়ে চিন্তা করবেন না। স্পোর্টস বাইকে অলওয়েজ স্টিফ সাসপেনশন হয়, যাতে ব্যালেন্সিংটা এবং কর্নারিং এ ভালো ব্যালেন্সিং পাওয়া যায়, সেজন্যই এই ধরনের সাসপেনশন ইউজ করা হয়ে থাকে স্পোর্টস বাইকে। সো এই ছিল মোটামুটি আমার আজকের ভিডিও। হোপসো ফার্স্ট ইমপ্রেশনে ভালোই তথ্য আপনাদেরকে দিয়েছি, বাট ফুল রিভিউ বা একটা লং রাইড রিভিউ না দেওয়া পর্যন্ত এক্স্যাক্ট কোনো তথ্য আপনাদেরকে সঠিকভাবে দিতে পারতেছি না। বাট আপনারা এনজয় করেছেন এবং আপনাদের যদি আর কোনো কোশ্চেন থাকে তাহলে আপনারা কমেন্ট সেকশনে অবভিয়াসলি কোশ্চেন করবেন, আমি অ্যান্সার দেওয়ার ট্রাই করবো। সো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ এন্ড আসসালামু আলাইকুম।